Now we'll see যে কিভাবে আমরা কোনো একটা ফাইলের ওনারশিপ চেঞ্জ করতে পারি chown কমান্ডের মাধ্যমে। আমরা যদি এখানে দেখি আমাদের এই ফোল্ডারে test.txt নামে একটা ফাইল রয়েছে। এই ফাইলের ওনারশিপ ডেসক্রিপশন যদি আমরা দেখতে চাই দেন উই ক্যান লিস্ট দ্যাট ls-l। দেন আমরা দেখতে পাচ্ছি এই ফাইলের ওনার হচ্ছে রিড অ্যান্ড গ্রুপ হচ্ছে রিড। আমি এখন চাচ্ছি যে এই ফাইলের ওনারশিপটা আমি ধরা যাক কালি নামে একটা ইউজারকে দিব অ্যান্ড গ্রুপ এটাকে আমি দিব রুট নামে একটা গ্রুপকে অ্যাক্সেস দিয়ে দেব। হাউ আই ক্যান ডু ইট? We need to use actually sudo for this kind of permission. Sudo chown, then আমি ইউজার কাকে দিতে যাচ্ছি কালি, দেন কলন, দেন গ্রুপ কাকে দিতে যাচ্ছি রুট, অ্যান্ড আমাকে বলতে হবে কোন ফাইলটা হচ্ছে test.txt। আমি এখানে ট্যাব অটো কমপ্লিট করলাম। নাও ইফ আই জাস্ট প্রেস এন্টার আই গিভ মাই পাসওয়ার্ড। নাও আমি যদি ls-l করি দেন আই ক্যান সি যে যেখানে আমার ইউজারটা ছিল এই ফাইলের ওনার ছিল রিড অ্যান্ড গ্রুপ ছিল রিড, সেখানে এখন ইউজার হয়ে গেছে ওনার হয়ে গিয়েছে কালি অ্যান্ড গ্রুপ হয়ে গেল রুট। দিস হাউ উই ক্যান চেঞ্জ দ্য ownership of a file using the chown command. তো আমরা যে বিভিন্ন ফাইলের ওনারশিপ দিচ্ছি এগুলোকে আমরা রিড রাইট এক্সিকিউট এভাবে ইউজ করতেছি। এগুলো হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এটা ইজিয়ার টু রিড অ্যান্ড ইজিয়ার টু রিমেম্বার এবং এটা বুঝতে অনেক ইজি হয়। বাট এটাকে আমরা আরও একভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে নিউমেরিক রিপ্রেজেন্টেশন ইউজিং ডিজিটস লাইক 644755 লাইক দিস। আমরা এই বিষয়টা একটু পরে শিখব। নাও লেটস জাস্ট লার্ন অ্যাবাউট আমরা কিভাবে কোনো একটা ফাইলের পারমিশনগুলোকে মডিফাই করতে পারি। যেমন আমরা এক্সাম্পল হিসেবে আমাদের এখানে যে টেস্ট নামে একটা ফাইল রয়েছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, লেটস জাস্ট ক্রিয়েট এ নিউ ফাইল। আমরা নতুন একটা ফাইল কীভাবে ক্রিয়েট করি, টাচ লেটস সে permission.txt। ওকে, অনলি পারমিশন নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। এখন যদি আমরা এলএস করি আমাদের পারমিশন নামে একটা ফাইল এখানে রয়েছে। আমরা যদি এই ফাইলের পারমিশনগুলো দেখি, দেন পারমিশন ফাইলটাতে ওনারে রয়েছে রিড রাইট, দেন গ্রুপে রয়েছে রিড রাইট অ্যান্ড আদার্সে রয়েছে অনলি রিড। তো আমরা কিভাবে এই পারমিশনগুলোকে চেঞ্জ করতে পারি, নাও উইল লুক এট দ্যাট ওয়ান। প্রথমে হচ্ছে ইকুয়াল দিলে আমরা কি করতে পারি যে হ্যাঁ আমি বলতে পারি যে ইউ ইকুয়াল রিড রাইট এক্সিকিউট। তাহলে আমার কি হবে, যে ওনার ইউজার ওনার তার রিড রাইট এক্সিকিউট হয়ে যাবে। আবার আমি যদি এখানে জি ইকুয়াল রিড ড্যাশ এক্স দিই তাহলে কি হবে, জি ইকুয়াল মানে জি এর পারমিশনটা তখন রিড ড্যাশ এক্সিকিউট হয়ে যাবে। আচ্ছা, প্লাস ইউজ করতে পারি আমরা। প্লাস হচ্ছে অ্যাড পারমিশন। ধরা যাক আমাদের এখানে যে পারমিশনটা রয়েছে এখানে অলরেডি আমাদের গ্রুপের জন্য রিড অ্যান্ড রাইট রয়েছে। আমরা চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে এখানে এক্সিকিউটটাও যোগ করতে। দেন আমরা কি করব, জি প্লাস এক্স। তাহলে আমার কি হবে, জি এর সাথে এক্স অ্যাড হয়ে যাবে। আমরা যদি একটু ইন প্র্যাকটিস এটা দেখতে চাই, সো আমাদের কমান্ডটা হবে chmod, দেন আমরা কি সেট করতে চাচ্ছি অ্যান্ড ফাইলের নাম। সো ধরা যাক আমরা এখানে চাচ্ছি যে গ্রুপকে আমরা এক্সিকিউটটা দিতে। সো আমি এটা কি করব, chmod জি প্লাস এক্স অ্যান্ড আমাদের ফাইলের নাম হবে permission.txt। এখন যদি আমি l করি তাহলে আমি দেখব এই যে আমার পারমিশন ফাইলটা, এটাতে আগে গ্রুপের জন্য ছিল অনলি রিড আর রাইট, বাট নাও এটা হয়ে গিয়েছে রিড রাইট এক্সিকিউট। কারণ কি, আমি জি প্লাস এক্স করেছি। আচ্ছা, আবার ইকুয়ালের একটা ব্যবহার আমরা দেখি। ইকুয়ালের ব্যবহার আমরা করতে পারি যে হ্যাঁ আদার্স ইকুয়াল, ধরা যাক আমি রাইট দিব না, রিড অ্যান্ড এক্সিকিউট দিব আদার্সের জন্য। এই যে আদার্সের এখানে রাইট নাও কি আছে, অনলি রিড আছে, কিন্তু এখন কি হয়ে যাবে, এটা রিড অ্যান্ড এক্সিকিউট হয়ে যাবে এই কমান্ডটা দেওয়ার পরে। আমি এটা দিলাম, দেন ls-l যদি আমরা করি আই ক্যান সি যে এইখানে ওকে রিড, ও সরি এটা এরকম না, অ্যাকচুয়ালি এখানে হাইফেন হবে না, দিস উইল বি rx rx। now let's check it. now you can see যে yes we have set the permission to for others is rx। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে আমরা কোনো একটা পারমিশনকে মাইনাস করে দিতে পারি। যেমন আমরা চাচ্ছি যে এখন গ্রুপকে রাইট পারমিশন দিয়েছি, এটা আমি তুলে নিব। তাহলে আমি কি করব, chmod গ্রুপ
মাইনাস এক্স আর ফাইলের নাম হচ্ছে পার্ম। নাও আমি যদি ls-l করি দেন আই ক্যান সি যে আমার গ্রুপের থেকে আই এম ভেরি সরি, আমি এক্সিকিউট মাইনাস করে ফেলেছি, যে এক্সিকিউট মাইনাস হয়ে গিয়েছে, আগে কিন্তু এক্সিকিউট ছিল। আর আমরা যদি রাইটটাকেও বাদ দিতে চাই মাইনাস ডাব্লিউ দেন ls-l, উই ক্যান সি যে আগে রিড রাইট ড্যাশ ছিল, এখন রাইটটাও চলে গিয়েছে। সো দিস হাউ উই ক্যান চেঞ্জ দ্য পারমিশন অফ এ ফাইল ইউজিং দ্য chmod কমান্ড। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে কোনো একটা ফাইলে আমি সবাইকে অনলি রিড অ্যাক্সেস দিব, আর কোনো অ্যাক্সেস দিব না। এটা যদি আমি করতে চাই, এটা অনেক ইজিলি আমরা করতে পারবো। আমার ওই ইউজারের জন্য একবার, গ্রুপের জন্য একবার, আদার্সের জন্য আরেকবার আলাদা আলাদা করে করতে হবে না। যেমন আমরা কি করতে পারি, chmod all, এ দিয়ে all ইকুয়াল অনলি রিড, কোন ফাইলের নাম হচ্ছে পার্ম, আমি এটা দিলাম। ls-l যদি আমি করি, I can see যে আমার everyone can only read the file. So this is how we can change the ownership. আর আমি যদি চাই যে আমি অনেকগুলো পারমিশন একসাথে সেট করব, দেন উই ক্যান সি যে আমরা এই ধরনের কমা দিয়েও কমান্ড ইউজ করতে পারি। যেমন আমি chmod, let me clear the terminal, chmod user মানে ওনারকে আমি দিব হচ্ছে let's say read and write। আচ্ছা, গ্রুপকে আমি দিব equal read only, আর আদার্সকে আমি দিব let's say only read, and ফাইলের নাম এটা আমি যদি দিই ls-l, দেন উই ক্যান সি যে আমরা যেভাবে সেট করেছিলাম রিড রাইট দেন রিড অ্যান্ড এটার জন্য অনলি রিড, সেভাবে এখানে সেট হয়েছে। আমরা যদি চাই যে আমি এই পার্ম ফাইলটার যে ওনার আছে এই ওনারকে আমি অনলি রুটকে ওনারশিপটা দিয়ে দেবো, দেন হোয়াট উই ক্যান ডু, আমরা একটু আগেও দেখেছিলাম chown, এখানে আমার অনলি ওনার চেঞ্জ করতে চাচ্ছি, সো ওনারের নামটা দিব অ্যান্ড ফাইল নেমটা হবে হচ্ছে পার্ম। দেন আমাকে বলতেছে অপারেশন নট পারমিটেড, তার মানে আমি এখানে sudo ইউজ করতে হবে। নাও ইফ আই জাস্ট ডু ls-l, আমি দেখতেছি যে আমার পার্ম ফাইলটার ওনার এখন হয়ে গিয়েছে রুট, যেটা আগে ছিল রিড। সো দিস হাউ উই ক্যান চেঞ্জ দ্য ওনারশিপ টু রুট। তো এখানে আমরা যে একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে যে যদিও এই ফাইলের ওনার রিড ছিল এবং আমি রিড ইউজার হিসেবেই এখানে chown কমান্ডটা রান করেছিলাম, স্টিল আমাকে বলেছিল যে অপারেশন নট পারমিটেড। তার মানে chown বা ওনারশিপ চেঞ্জ করতে হলে সবসময় আমাকে এলিভেটেড প্রিভিলেজ হিসেবেই সেই প্রোগ্রামটাকে রান করতে হবে, অর্থাৎ আমাকে sudo ইউজ করে সেই প্রোগ্রামটা রান করতে হবে। নেক্সট আমরা শিখব যে কীভাবে নিউমেরিক ওয়েতে আমরা কোনো একটা ফাইলের পারমিশনগুলো সেট করতে পারি। সো এখানে আমরা একটা বিষয় প্রথমে দেখি, 2 to the power 0 equal to 1, 2 to the power 1 equal to 2, and 2 power 2 equal 4, right? So this is all about the numeric representation of file permission. So এক্সিকিউটের জন্য এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 1, রাইটের জন্য ভ্যালু হচ্ছে 2, অ্যান্ড রিডের জন্য ভ্যালু হচ্ছে 4। তাহলে আমি যদি কাউকে রিড রাইট অ্যান্ড এক্সিকিউট তিনটাই দিতে চাই, তাহলে আমাকে কত দিতে হবে, 4 + 2 + 1 7। কাউকে যদি আমি অনলি রিড আর রাইট দিতে চাই, রিড আর রাইট, তাহলে 4 + 2 হবে 6। কাউকে যদি আমি অনলি রিড আর এক্সিকিউট দিতে চাই, রিড আর এক্সিকিউট, তাহলে 4 আর 1 হবে 5। কাউকে যদি আমি রিড রাইট অ্যান্ড এক্সিকিউট দিতে চাই, দেন কি হবে, write and execute, so 2 আর 1 3, that is 3। and আমি যদি no permission, কাউকে কোনো পারমিশনই দিব না, then what we can do is 0। so this how we can define the permission। আমরা এখানে 7কে আমরা অ্যাকচুয়ালি কীভাবে লিখতেছিলাম, এটাকে rw then x, এই rw x কে আমরা এখন কী হিসাবে লিখতেছি, just 7, রাইট। আর এখানে 6 মানে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, আর অ্যান্ড rw ড্যাশ, এটাকে আমরা 6 হিসাবে লিখতেছি, লাইক দিস।
জিরোকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে লিখতেছি, ড্যাশ ড্যাশ ড্যাশ, নো পারমিশন, এটাই হচ্ছে জিরো। সো আই হোপ উই হ্যাভ গট দ্য কনসেপ্ট যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে। তো এক্ষেত্রে আমরা নিউমেরিক রিপ্রেজেন্টেশন ইউজ করে কীভাবে একটা ফাইলের পারমিশন সেট করতে পারি, এটার একটা এক্সাম্পল হচ্ছে chmod কমান্ড দিয়ে। chmod 754, এটার মানে হচ্ছে ওনারের জন্য 7, গ্রুপের জন্য 5 অ্যান্ড অল আদার্সের জন্য 4। ওনারের জন্য 7 মানে কি, 7 মানে হচ্ছে রিড রাইট এক্সিকিউট। দেন 5 মানে কি, 5 মানে হচ্ছে রিড আর এক্সিকিউট। আর আদার্সের জন্য 4 মানে হচ্ছে অনলি রিড, দিস ওয়ান অনলি রিড। সো এখানে অনেক ইজিলি আমরা জাস্ট পারমিশনগুলো সেট করে দিলাম, বাট আমার এখানে একটা হিসাব করতে হবে যে আচ্ছা আমি কাকে কী অ্যাক্সেস দিতে চাচ্ছি, সেই সংখ্যাটা আমাকে বের করে দেন সেই কমান্ডটা আমাকে রান করতে হবে। আর এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করতে পারি যে এক্ষেত্রে আমরা সিচ মোডের ক্ষেত্রে আমি কী করেছিলাম যে অনলি শুধু ইউজারের ক্ষেত্রে আমি একটা যোগ করতে চাচ্ছি, বাট এইখানে আমাদের ওই একটা করার কোনো ওয়ে নাই, এখানে আমাকে 3 জনেরটাই একসাথে দিতে হবে। ওকে, সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, chmod 600, এটা মানে কি, মানে ওনারের জন্য 6 মানে হচ্ছে রিড অ্যান্ড রাইট। দেন 0 মানে আদার গ্রুপের জন্য 0, আদার্সের জন্য 0। সো দ্যাটস হাউ উই ক্যান chmod change mode the permission, we can change the permission of a file using the numeric representation. সো আমরা যে বিষয়টা বলেছিলাম যে আমরা যদি নিউমেরিক রিপ্রেজেন্টেশনে কোনো পারমিশন চেঞ্জ করতে যাই, দেন আমাকে অল 3টাই ক্যালকুলেট করে দেন সেট করতে হবে। একটার জন্যই অনলি, অনলি ইউজারের জন্য আমি জাস্ট অনলি মাইনাস এক্সিকিউট, ইউজারের জন্য অনলি প্লাস এক্সিকিউট দিতে চাই, ওনারের জন্য আমি প্লাস এক্সিকিউট দিতে চাই। এটা আমি শুধু এইটুকু কোনো রিপ্রেজেন্টেশন নাই, আমি যে এরকম দিব যে এরকম কোনো ওয়ে নাই অ্যাকচুয়ালি নিউমেরিক রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। সো এক্ষেত্রে আমাকে পুরোটাই হিসাব করতে হবে, চেক দ্য কারেন্ট অবস্থা দেখতে হবে, দেন ক্যালকুলেট নিউ টোটাল ভ্যালু, নতুন পারমিশনের 3টার পার্টের ভ্যালু কী কী, দেন পুরোটাকে ফুললি আপডেট করতে হবে chmod কমান্ড দ্বারা। দ্যাটস হাউ উই হ্যাভ টু ডু ইট। নেক্সট আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে set uid and set gid. This concept is very very important for Linux and for hackers this is just like a gold mine. Okay, কেন গোল্ড মাইন আমরা একটু পরেই ডেসক্রাইব করলে বুঝতে পারবো। সো এই সেট ওয়াইডি অ্যান্ড সেট জিআইডি এইটা রাখার উদ্দেশ্যটাই হচ্ছে যে এক্সিকিউট পারমিশনটা নিয়ে একটা বিশেষ ধরনের বিট সেট করা আর কি। এক্সিকিউট পারমিশনে বিশেষ ধরনের একটা ক্যারেক্টার যোগ করে দেওয়া। যেমন ধরা যাক কোনো একটা ফাইল আছে, এখন সেই ফাইলটার ওনার যে আছে সে হয়তো এটাকে এক্সিকিউট করতে পারে। তো এখন অন্য কোনো একজন ইউজার, অন্য যে কোনো একজন আছে, ধরা যাক যে এটার ওনার ধরলাম আমি রুট। তো আবার অন্য একজন ইউজার, নর্মাল ইউজার, যেমন আমরা এখানে যেটা ইউজ করতেছিলাম লেটস সে কালি ইউজার। সো কালি ইউজার যখন কালি ইউজারের ধরা যাক এই ফাইলটা এক্সিকিউট করার পারমিশন আছে। এখন এই যে ফাইলটা আছে, এই ফাইলটা একটু হাইলি এলিভেটেড ফাইল, যেটা রান করার জন্য রুট অ্যাক্সেস লাগে। তাহলে এখন কি করতে হবে যে অন্য কোনো ইউজার যদি এই ফাইলটাকে রান করে তাহলে তাকে এই ফাইলের যে ওনার আছে সেই ওনার হিসেবেই এই ফাইলটাকে রান করার ক্যাপাবিলিটি দিতে হবে। ওকে, আমি কি লেটস টেল ইট অ্যাগেন, সেটা হচ্ছে কোনো একটা ফাইলের যে ওনার আছে সেই ওনার হিসেবেই কোনো একটা ফাইল রান হবে, সেই ফাইলটা যেই রান করুক না কেন। হ্যাঁ, এটা হচ্ছে সেট ইউআইডি, ইউজার আইডিতে এস বিট থাকবে। আর এসজিআইডি কোনটা, জাস্ট ওই সেম জিনিস গ্রুপের ক্ষেত্রে এসজিআইডি। হ্যাঁ, তো এক্ষেত্রে কী হয়, ধরা যাক ইউজারের যে পারমিশন থাকে সেখানে কি থাকে, রিড, রাইট, আর ধরা যাক যে এক্সিকিউট আছে। গ্রুপের জন্য আছে রিড, রাইট, এক্সিকিউট নাই ধরলাম, আর আদার্সের জন্য রিড আছে, আর কিছু নাই। তো এই ফাইলটা যখন অন্য কেউ রান করবে তখন তাকে আমরা এই ইউজারের প্রিভিলেজ সহ রান করতে দিব। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে সেটা বলে দিতে হবে। এখানে এক্স আছে, এক্সের জায়গায় আমাকে
এস দিয়ে দিতে হবে। তাহলে এখানে কি হবে, এসইউআইডি বিটটা সেট হবে, অ্যান্ড এসইউআইডি বিট সেট হওয়া মানেই অন্য যে কেউ এই ফাইলটাকে যখন রান করবে সে এই ফাইলের ওনার হিসেবে রান করবে। আর যদি গ্রুপের এখানে এস দেওয়া থাকতো তাহলে অন্য যেই রান করবে সে এই ফাইলটাকে এই গ্রুপের এক প্রিভিলেজ হিসেবে রান করবে। ওকে, যদিও বিষয়টা একটু কমপ্লেক্স মনে হয়, ইট উইল বিকাম ভেরি ইজি থ্রু দ্য লেসন্স। So let's just move forward. So if the execute bit is not set, you may see an uppercase S. আচ্ছা, ধরা যাক এরকম কোন একটা ফাইলের ক্ষেত্রে এস বিট সেট করা আছে, কিন্তু ওই ফাইলের অ্যাকচুয়ালি কোনো এক্সিকিউটেবল পারমিশনই নাই, কিন্তু এস বিট দেওয়া আছে। তাহলে কি হবে? তাহলে তো এর একটা ভিন্ন সিচুয়েশন হয়ে গেল। মানে এস বিট দেওয়া আছে ঠিকই, মানে অন্য কেউ এসে এক্সিকিউট করবে ওনারের পারমিশনে, বাট ওই ফাইলটা এক্সিকিউটেবলই না, বা ওই ফাইলটার এক্সিকিউটেবল অ্যাক্সেসই নাই। তখন এটাকে কি করবে? তখন জাস্ট এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এসটাকে আমরা বড় এস বানাই দিব। হ্যাঁ, বড় এস বানাই দিব, দ্যাটস ইট। সো ইফ দ্য এক্সিকিউট বিট ইজ নট সেট, দেন ওই যে এস বিট আছে ওইটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে দিব ইনস্টেড অফ স্মল এস। স্মল এস না দিয়ে আমরা ক্যাপিটাল এস ইউজ করব। ইন্ডিকেটস স্পেশাল বিট প্রেজেন্ট, যে হ্যাঁ স্পেশাল বিটটা প্রেজেন্ট আছে বাট এক্সিকিউশন ইজ মিসিং, এটাই। দেন স্টিকি বিট। The sticky bit is a special permission like setuid or setgid used mainly on directories, not files. তো ফাইলের ক্ষেত্রে তো এক্সিকিউটেবল থাকে, বাট ডিরেক্টরির ক্ষেত্রে কি হবে? ডিরেক্টরির ক্ষেত্রে যদি স্টিকি বিট থাকে, ইট প্রিভেন্টস ইউজার্স ফ্রম ডিলিটিং অর রিমেইনিং আদার ইউজার্স ফাইলস অন এ শেয়ার ডিরেক্টরি ইভেন ইফ দে হ্যাভ রাইট পারমিশন টু দ্যাট ডিরেক্টরি। ধরা যাক কোনো একটা ফোল্ডার রয়েছে, হ্যাঁ, ওই ফোল্ডারের আন্ডারে অনেকগুলো ফাইল আছে। তো এখন এই ডিরেক্টরিতে আমি অন্য, ধরা যাক এটা হলো এই যে টেম্পোরারি ডিরেক্টরি, টেম্প ডিরেক্টরি, ঠিক আছে। এখন টেম্প ডিরেক্টরিতে কি হয়, যে কেউ এসে এখানে ফাইল ক্রিয়েট করতে পারে। ওকে, যে কেউ এসে এখানে ফাইল ক্রিয়েট করতে পারে, মানে সবাইকে রাইট অ্যাক্সেস দেওয়া থাকে, ডিরেক্টরি রাইট অ্যাক্সেস, যে কেউ এসে এখানে রাইট করতে পারে। এখন ঘটনা হচ্ছে যে রাইট অ্যাক্সেস মানে কি? রাইট অ্যাক্সেস মানে কেউ এখানে ফাইল অ্যাডও করতে পারে, আবার কেউ ডিলিটও করতে পারে। কিন্তু ধরা যাক আমি একজন ইউজার, আমি এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট ফাইল এখানে ওপেন করছি, করে সেখানে ইম্পর্ট্যান্ট কিছু ডকুমেন্ট রাখছি, অন্য একটা ইউজার এসে জাস্ট আমার এই ফাইলটাকে ডিলিট করে দিল। এটা বিষয়টা আসলে কেমন হয় না? বাট সে বুঝতেছে না যে এটা কেন আছে, বা আমি যে এই ফাইলটা নিয়ে কাজ করতেছি এটাও সে খেয়াল করলো না, সে জাস্ট ডিলিট করে দিল। এটা একটা হ্যাসেল হবে। এই জন্য কী করা হয়েছে, এই স্টিকি বিট সেট করা হয়। স্টিকি বিট দেওয়া থাকলে কি হয়, স্টিকি বিট সেট করা থাকলে যে ওনার অনলি সেই ডিলিট করতে পারবে, অন্য কেউ ওই ডিরেক্টরির মধ্যে কোনো ফাইলকে ডিলিট করতে পারবে না। দ্যাটস হোয়াট ইজ স্টিকি বিট। আচ্ছা, এটাকে রিপ্রেজেন্টেশন হচ্ছে টি ইন দ্য আদার্স এক্সিকিউট পজিশন লাস্ট স্লট। তো এটা কোথায় থাকে? আদার্সের এক্সিকিউশন পজিশন থাকে। আদার্সের এক্সিকিউশন পজিশন অ্যাকচুয়ালি কোনটা? সেটা হচ্ছে ওয়্যার ইজ আওয়ার এক্সাম্পল, এই যে এইখানে। এটা হলো ওনারের, এই তিনটা হচ্ছে গ্রুপের, আর এই তিনটা হচ্ছে আদার্সের। তো এখানে এস থাকা মানে হচ্ছে কি এস ইউআইডি, মানে যে কেউ রান করলে এই ফাইলের ওনার হিসেবে রান হবে, ওনারের প্রিভিলেজে রান হবে। আর এখানে এস থাকা মানে, ছোট হাতের এস থাকা মানে ওই গ্রুপের ওনার হিসেবে রান হবে। আর এখানে টি থাকা মানে এটা হচ্ছে একটা স্টিকি বিট সেট করা আছে, তার মানে এটা একটা ডিরেক্টরির ক্ষেত্রে স্টিকি বিট দেওয়া আছে, যে অন্য ওনার বাদে অন্য কেউ ওই ফাইলটা ডিলিট করতে পারবে না। আর আরেকটা বিষয় আমরা কি শিখেছিলাম, যে যদি স্টিকি বিট সেট করা থাকে কিন্তু এক্সিকিউটেবল পারমিশনই নাই বাট স্টিকি বিট আছে, সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল এস ইউজ করব। আর ইফ দ্য এক্সিকিউট বিট ফর আদার্স ইজ নট সেট, ইট অ্যাপিয়ার্স অ্যাজ টি আপার কেস, সেম কনসেপ্ট। আচ্ছা, তো স্টিকি বিটের ক্ষেত্রে কি করা হয় নর্মালি, যে সিএইচ মোড, যেমন আমরা কি শিখলাম লাস্টে, যে সিএইচ মোড 740 বা সিএইচ মোড 754, সিএইচ মোড 600, এগুলো শিখলাম। তো এখানে আমি স্টিকি বিটটা কোথায় দিব? স্টিকি বিট দেওয়ার নিয়ম হচ্ছে, স্টিকি বিট বা এসইউআইডি বা এসডিআইডির পজিশনটা হবে এর শুরুতেই। সংখ্যায় যখন আমরা প্রকাশ করব তখন শুরুতেই দিতে হবে। আর যখন RWX এই হিসেবে থাকবে তখন তো ভিতরেই এস থাকবে। আমরা এক্সাম্পল দেখতেছি একটু পরে।
বাট সংখ্যা দিয়ে যখন দিব তখন শুরুতেই দিতে হবে। শুরুতেই দেওয়ার ক্ষেত্রে যদি স্টিকি বিট সেট থাকে তাহলে এখানে শুরুতে একটা 1 থাকবে। এটা হলো স্টিকি বিটের জন্য। আর এসইউআইডি এন্ড এসজিআইডি এর জন্য এটা ডিফারেন্ট। তো এসইউআইডির জন্য শুরুতে থাকবে একটা 4, আর এস সেট জিআইডির জন্য শুরুতে থাকবে হলো 2, আর স্টিকি বিটের জন্য শুরুতে থাকবে হচ্ছে 1, আর বাকি পারমিশন ভিতরে থাকবে লাইক দিস। তো এই পারমিশনটার দিকে যদি আমরা তাকাই, এখানে এটা মানে হচ্ছে এটা একটা নর্মাল ফাইল, এটা ডিরেক্টরি হলে এখানে ডি থাকতো, রাইট? আচ্ছা, রিড রাইট এক্সিকিউট, তার মানে এখানে ওনার যে তার জন্য রিড রাইট এক্সিকিউট আছে, এই যে ওনারের রিড রাইট এক্সিকিউট। অ্যান্ড রিড রাইট এক্সিকিউট মানে 4 + 2 + 1 মানে 7। আর গ্রুপের জন্য রিড আর এক্সিকিউট, তার মানে 4, এটার ভ্যালু কত 1, এটা হলো 2, এটা হলো 4, তাহলে 4 আর আগে 5, এই জন্য 5, অ্যান্ড আদার্সের জন্য 5। সো এই যে আদার্সের রিড এক্সিকিউট, গ্রুপের জন্য রিড এক্সিকিউট। সো দিস ইজ দ্য নর্মাল কনভেনশন। দেন এইটা যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে নর্মাল ফাইল, দেন 3টা হচ্ছে ওনারের RWS, এখানে স্টিকি বিট আছে। স্টিকি বিট থাকা মানে যে কেউ এই ফাইলটা যখন রান করবে তখন এটা ওই ফাইলের ওনারের প্রিভিলেজে রান হবে। যদি রুট হয় তাহলে রুট হিসেবে রান হয়ে যাবে, মানে ওই ফাইলটা রান করার জন্য যেই রান করুক, ধরা যাক এই ফাইলের ওনার হচ্ছে আর, বাট এই ফাইলটাকে রান কে নামে একটা ইউজার এসে এই ফাইলটা রান করতেছে, তখন সে অ্যাকচুয়ালি ওই ফাইলটা রান করার জন্য আর হিসেবে রান করবে, মানে আর হয়ে যাবে সে, মানে যদিও কে এসে রান করতেছে বাট মনে হবে যেন আর এসে রান করতেছে। ঠিক আছে, এইটুকু বুঝলেই চলবে আপাতত। সো এখানে স্টিকি বিট সেট করা আছে, আর বাকিগুলো নর্মাল। তো স্টিকি বিটটাকে আমরা নিউমেরিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করতেছি, এখানে স্টিকি বিটের জন্য এটা পরে আসতেছে, এখানে জাস্ট কি থাকতেছে যে RWX, তো এটা হলো 7, দেন এটা পরেরটা হচ্ছে RX, এটা হচ্ছে 5, তারপর এটাও 5 নর্মালি। আর যেহেতু এস আছে এই জন্য শুরুতে আমরা একটা 4 দিচ্ছি। আর 4 কেন? কারণ হচ্ছে ইউজারের এইখানে স্টিকি বিট আছে, মানে সেট ইউআইডি, এটা সেট ইউআইডি, এই জন্য ইউজারের এখানে, এই জন্য এখানে আমরা 4 দিয়ে দিলাম। আচ্ছা, আর এই ফাইলটার ক্ষেত্রে আমরা দেখি, এই ফাইলের ক্ষেত্রে কী হচ্ছিল, এই যে আদার্স অ্যান্ড গ্রুপের ক্ষেত্রে এক্সিকিউট পারমিশন ছিল, কারণ এই জন্য এসটা ছোটো হাতের হয়েছে। বাট এই ফাইলের ক্ষেত্রে এটাও একটা স্টিকি বিট সেট করা আছে, এই যে ওনারের ক্ষেত্রে, তার মানে এসইউআইডি মানে 4, আর রিড রাইট এক্সিকিউট। কিন্তু আমরা এখানে দেখতেছি এস বড় হাতের, তার মানে এক্সিকিউট পারমিশন অ্যাকচুয়ালি নাই, তার মানে এটা কত হবে, রিড অ্যান্ড রাইট অনলি, তার মানে 4 আর 2 6, এই জন্য এখানে 6। আর আদার্সের জন্য এই যে কোনো এক্সিকিউট পারমিশন নাই, এখানে এক্সিকিউট পারমিশন নাই, এই জন্যই এটা ক্যাপিটাল এস ইউজ হয়েছে। ঠিক সেমভাবে সেট জিআইডি, এখানে স্টিকি বিটটা কোথায় আছে, গ্রুপের এইখানে, আর এখানে স্মল এস মানে হচ্ছে এক্সিকিউট পারমিশন আছে, এই যে এক্সিকিউট পারমিশন এখানে আমরা দেখতে পাচ্ছি আছে। সো এই জন্য এটা 2 দেওয়া হয়েছে, অ্যান্ড স্মল এস 2 এর কারণ হচ্ছে গ্রুপের এখানে স্টিকি বিট আছে, আর 2 দেওয়ার কারণ এটাই। আর এস ছোট হাতের হওয়ার কারণ হচ্ছে এটাতে এক্সিকিউট পারমিশন আছে, আর এখানে এক্সিকিউট পারমিশন নাই, তাই ক্যাপিটাল এস। আর গ্রুপের এইখানে আছে স্টিকি বিট, এই জন্য এটা 2। এই যে 604 এর আগে 2, 604 কেন, এই যে রিড রাইট মানে কত, 4 আর 2 6, আর এটা হলো আর এস মানে অ্যাকচুয়ালি এটা 0, কিন্তু স্টিকি বিট আছে কিন্তু এক্সিকিউটেবল নাই, কারণ এই কারণেই এটা ক্যাপিটাল এস, তার মানে এটা 4 0 0, তাহলে এটা 4। মেবি সামহাও এখানে একটা মিস্টেক হয়েছে, একটা মিস্টেক হয়েছে, আই উইল চেক ইট। ওকে, নেক্সট হচ্ছে স্টিকি বিট। এতক্ষণ আমরা যেগুলো দিয়েছিলাম ওইগুলো স্টিকি বিট না, এগুলো হচ্ছে সেট ইউআইডি বা এসজিআইডি বিট। ওকে, নাও আমরা যেটা দেখবো এটা হচ্ছে স্টিকি বিট, এটা হচ্ছে টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো এটা যখন কোনো একটা ফাইলে সেট করা থাকে তখন শুরুতে 1
দেওয়া হয়। ওকে, টি থাকলে এটা 1 হয়ে যায়। আর এক্সিকিউটেবল যদি হয় তাহলে এটা কি হয়, স্মল টি হয়। যদি এক্সিকিউটেবল না থাকতো তাহলে এটা ক্যাপিটাল টি হয়ে যেত। আর 755 এটা তো আমরা বুঝতেই পারছি, 7 মানে হচ্ছে ইউজারের রিড রাইট এক্সিকিউট আছে, ওনারের রিড আর এক্সিকিউট আছে, এই জন্য 4 আর 5, এটাও 4 আর 5। দ্যাটস ইট। সো আমাদের কনফিউশন হলো যে এইটা নিয়ে, এখানে কি অ্যাকচুয়ালি এটা 604 RW, তারপরে RW ড্যাশ আর ড্যাশ ক্যাপিটাল এস দেন আর ড্যাশ ড্যাশ, এটা তো অবভিয়াসলি 644 হওয়ার কথা, রাইট? সো আমাদের এখানে অ্যাকচুয়ালি রাইটিং মিস্টেক হয়েছে, এটা অ্যাকচুয়ালি 2644 হবে, এটাও 4 হবে। ওকে, সো কনসিডার ইট অ্যাজ কি বলবো, লার্নিং থ্রু মিস্টেক। ওকে, থ্যাংক ইউ। স্টিকি বিটের একটা এক্সাম্পল আমরা দেখি, যেমন আমরা যদি /tmp যে ফোল্ডারটা আছে, এখানে টেম্পোরারি ফোল্ডার, এখানে যে কেউ ফাইল রাখতে পারে, ওকে, ফাইল রাইট করতে পারে, অ্যাক্সেস দেওয়া থাকে। সো এখানে এই ফাইলের পারমিশনটা হচ্ছে ডিরেক্টরি, এটা একটা ডিরেক্টরি, অ্যান্ড এখানে রিড রাইট এক্সিকিউট অ্যান্ড রিড রাইট অ্যান্ড টি দেওয়া। এখানে টি দেওয়া মানে হচ্ছে রাইটেবল, এই ফাইলটা, এই ফোল্ডারটা যে কেউ রাইট করতে পারতেছে, যেহেতু রিড রাইট এক্সিকিউট সবার জন্য আছে, বাট অনলি দ্য ওনার অফ এ ফাইল অর রুট ক্যান ডিলিট এনি ফাইল অর ডিলিট দ্য ফোল্ডার। সো যে কেউ চাইলেই এই ফোল্ডার বা ফাইলটাকে ডিলিট করতে পারবে না, কারণ এখানে স্টিকি বিট দেওয়া আছে। যদিও সবার রিড রাইট পারমিশন দেওয়া আছে, স্টিল তারা এটাকে ডিলিট করতে পারবে না, বাট তারা অন্য কিছু ফাইল ক্রিয়েট করতে পারবে, অ্যাড করতে পারবে, বাট ডিলিট করতে পারবে না। যেমন ডিরেক্টরি 1, এখানে কি দেওয়া আছে, এই যে সবার জন্য রিড রাইট এক্সিকিউট দেওয়া আছে, বাট এখানে কোনো স্টিকি বিট নাই, তার মানে কি এনি ওয়ান ক্যান ডিলিট এনি ফাইল ইনসাইড দিস ফোল্ডার। আর এটার জন্য এখানে স্টিকি বিট দেওয়া আছে, সো এনি ওয়ান ক্যান নট ডিলিট এনি ফাইল। আর আমি যদি একটু চেক করে দেখি যে আমাদের টেম্পোরারি ফোল্ডারের ক্ষেত্রে কি পারমিশন দেওয়া থাকে, ls-l/tmp টেম্পোরারি ফোল্ডার। ওকে, সরি, ls-l, আমাদের রুট ফোল্ডারটা দেখি আমরা, টেম্প ফোল্ডার, আমরা এখানে দেখতেছি এই যে স্টিকি বিট সেট করা আছে। আচ্ছা, আমরা যদি cd/tmp ফোল্ডারে যাই, অ্যান্ড আমরা এখানে টাচ লেটস সে টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, অ্যান্ড আমি যদি rm টেস্ট করি, আমি ডিলিট করতে পারতেছি বিকজ আমি ওনার। লেটস সে টাচ টেস্ট নামে একটা ফাইল আমি ক্রিয়েট করলাম। আই ক্যান সি এই যে টেস্ট নামে একটা ফাইল এখানে আছে, অ্যান্ড ls-l করলে আমি দেখতেছি টেস্ট ফাইলটার ওনার হচ্ছে রিড। আচ্ছা, নাও আমি যদি এখানে su কালি ইউজার হিসেবে লগ ইন করি, দেন আমি যদি চাই rm টেস্ট, আমাকে এখানে বলতেছে যে রিমুভ রাইট প্রোটেক্টেড রেগুলার এমটি ফাইল টেস্ট। সো আমাকে এখানে আস্ক করতেছে, আমি যদি ওয়াই দিই, অপারেশন নট পারমিটেড, ফাইল কিন্তু ডিলিট হয় নাই। এই যে টেস্ট ফাইলটা এখন এখানে এক্সিস্টিং হিসাবে আছে, তার মানে এখানে আমি ডিলিট করতে পারি নাই, বিকজ আমি ওনার না। কারণ কি, আমি কারেন্টলি কালি হিসাবে এখানে লগ ইন করে আছি, বাট এই ফাইলটার ওনারকে, টেস্ট ফাইলের ওনার হচ্ছে রিড, সো অনলি রিড এটাকে ডিলিট করতে পারবে, আমি এটাকে ডিলিট করতে পারতেছি না অ্যাজ কালি ইউজার। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টিকি বিট। এখন আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি হ্যাকারদের এখানে লাভটা কোথায়। সে যখন এই সুইট বিট নিয়ে কারবার করবে, তখন হ্যাকারের কাজটা কি? ধরো যে কোনো একটা এক্সিকিউটেবল ফাইল রয়েছে, এখন সেই ফাইলটা, ধরো যাক এটা একটা এক্সিকিউটেবল ফাইল, একটা প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামে যদি এরকম সুইট বিট সেট করা থাকে, অ্যান্ড সেই প্রোগ্রামের ওনার যদি হয় রুট, তাহলে যে কেউ যখন এই ফাইলটা এক্সিকিউট করবে, কারণ কি এখানে আদার্সেরও এক্সিকিউট পারমিশন আছে, তার মানে যে কেউ যখন এই ফাইলটা এক্সিকিউট করবে, সে অ্যাকচুয়ালি রুট হিসেবে এই ফাইলটা এক্সিকিউট করবে। সো ইফ এই ধরনের একটা ফাইল খুঁজে পাই আমরা, যেটাতে আদার্সের এক্সিকিউট পারমিশন আছে অ্যান্ড এটাতে সুইট বিট আছে, তাহলে আমরা কি করতে পারি, এসইউআইডি বিট যদি সেট থাকে, তাহলে আমরা
যে কোনো ইউজার হিসেবে এই প্রোগ্রামটাকে রান করে একটু আরেক কিছু প্রসেস যেগুলো আমরা পরে শিখবো, এটা করার মাধ্যমে আমরা রুট অ্যাক্সেস নিয়ে নিতে পারি। এটাই হচ্ছে প্রিভিলেজ এসকালেশন। ওকে, সো আমি অন্য নর্মাল একটা ইউজার হিসেবে এই ফাইলটাকে রান করলেও এই ফাইলটা ওই রান হওয়ার টাইমের জন্য রুট হিসেবে রান হবে, কারণ ইউজার ওনার হচ্ছে রুট আর এখানে সুইট বিট সেট করা আছে, কারণ এটা সুইট বিট সেট মানেই ওনার হিসেবে রান হয়। এই জন্য অন্য যে কেউ রান করলে এই ফাইলটা এই ওনারের প্রিভিলেজে রান হবে, মানে রুটের প্রিভিলেজে রান হবে। আর এটাকে যদি আমি টুইক করে কোনো একটাভাবে ম্যানেজ করতে পারি, দেন আই ক্যান গেট অ্যাক্সেস টু এ রুট শেল ফ্রম জাস্ট দিস সুইট বিট। এখন আমরা একটু ইন প্র্যাকটিস দেখব। সো এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লেটস কন্ট্রোল এল টু ক্লিয়ার দ্য টার্মিনাল। আচ্ছা, আমরা একটা জিনিস কি জানি, যে আমি যখন এই যে আইডি কমান্ড রান করতেছি, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে, এই যে এই কমান্ডটা আমি রান করতে চাইলাম, সে কোথা থেকে খুঁজে পাচ্ছে যে আইডি নামে একটা কমান্ড রয়েছে, অথচ আমি যদি এরকম একটা দিই সে কিন্তু বলতেছে কমান্ড নট ফাউন্ড। তাহলে এই কমান্ডটা সে কোথায় খুঁজে পেয়েছিল? এটা সে পেয়েছিল পাথ ভেরিয়েবলের মধ্যে, পাথ ভেরিয়েবলের মধ্যে। হ্যাঁ, এইখানে এই যে পাথ ভেরিয়েবল মানে এই ফোল্ডারগুলো এখানে দেওয়া আছে, অ্যান্ড এই ফোল্ডারের মধ্যেই কোনো না কোনো এক জায়গায় সে আইডি খুঁজে পেয়েছে, এই জন্য এই আইডিটাকে সে রান করে এটার আউটপুট দিয়েছে। তো আমি যেই কমান্ড দিয়ে এখানে রান করি না কেন, সেই কমান্ডগুলো অবভিয়াসলি এই ফোল্ডারের কোনো একটা ফোল্ডারে থাকতে হবে, যদি থাকে তাহলে সেটা রান হবে, আর যদি না থাকে সেটা বলবে যে কমান্ড নট ফাউন্ড, যেটা এই কমান্ডের ক্ষেত্রে হয়েছে, কারণ এই নামের কোনো কমান্ড কোনো ফোল্ডারের মধ্যে ছিল না, তাই সেটা রান হয় নাই। আর কোন একটা কমান্ড আমি যেটা রান করলাম, এটা কোন ফোল্ডার, এখানকার কোন ফোল্ডারের মধ্যে আছে এটা জানার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হুইচ কমান্ড ইউজ করতে পারি, হুইচ আইডি। দেন সে আমাকে বলবে /user/bin/id, এটা হচ্ছে তোমার প্রোগ্রাম। তার মানে এটা আছে /user/bin ফোল্ডারের মধ্যে। অ্যান্ড আমরা যদি এখানে একটু খেয়াল করি, /user/bin ফোল্ডারটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের পাথের ভিতরে রয়েছে। তো আমরা এখন একটা কাজ করব, এই যে আইডি কমান্ডের কাজ কি, আমি যেই ইউজার হিসেবে রান করতেছি সেই ইউজারের নাম আমাকে দেয়, রাইট? আমি কালি হিসেবে রান করলে এখানে আমি আইডি দিলে সে আমাকে বলতেছে হ্যাঁ তুমি হচ্ছে কালি ইউজার। ওকে, বাট আবার আমি এখানে রিড ইউজার হিসেবে আছি, আমি যদি এখানে আইডি কমান্ড ইউজ করি, এখানে আমি রিড ইউজার হিসেবে কেন আসি বললাম, এই যে এখানে রিড লেখা আছে, এখানে কালি হিসেবে লগ ইন করেছিলাম, এই জন্য কালি হিসেবে চেঞ্জ করেছিলাম আর কি টার্মিনালকে, এই জন্য এখানে কালি। হোয়াট এভার, আমি এটাকে এই স্প্লিট অংশটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা Ctrl+Shift+E এক্সিট, তাহলে এটা চলে যাবে। ওকে, নতুন করে নিয়ে আসতে চাইলে Ctrl+Shift, রাইটে নিয়ে আসতে চাইলে রাইট, আর যদি নিচে নিয়ে আসতে চাই তাহলে Ctrl+Shift+D, তাহলে নিচে হবে, ডাউন নিচে। হ্যাঁ, এইভাবে আমরা ইয়ে করতে পারি। এটাকে ডিলিট করব, তাহলে এখানে ক্লিক করব, দেন Ctrl+Shift+E এক্সিট, এটাতে Ctrl+Shift+E এক্সিট। ওকে, তো আমরা এখন চাচ্ছি যে এই আইডি কমান্ডটা আমরা তো দেখলাম হুইচ আইডি, এই আইডির পুল লোকেশন হচ্ছে এইখানে আইডি নামে একটা এক্সিকিউটেবল প্রোগ্রাম আছে। আচ্ছা, আমি যদি ls-l এটা দেখি, দেন আমি দেখতেছি ওকে ইউজার বিনের এখানে আইডি নামে একটা ফাইল আছে, এই ফাইলটার ওনার হচ্ছে রুট, গ্রুপ হচ্ছে রুট, আর এই ফাইলের পারমিশন হচ্ছে ওনারের জন্য রিড রাইট এক্সিকিউট, আদার্সের জন্য রিড আর এক্সিকিউট, গ্রুপের জন্য রিড এক্সিকিউট, অ্যান্ড আদার্সের জন্য রিড এক্সিকিউট। তো অবভিয়াসলি এই ফাইলটার ফাংশনটা এরকমই যে এই ফাইলটা যে সবাই রান করতে পারে, রাইট? এই যে সবার জন্য এই ফাইলটা রান করার পারমিশন আছে, আর যে ইউজার হিসেবে রান হচ্ছে সেই ইউজার হিসেবেই সেই ইউজারের প্রিভিলেজেই রান হচ্ছে। মানে যদি রিড এটা এই ফাইলটা প্রোগ্রামটা রান করে, যেমন এই যে আমি এখানে এই প্রোগ্রামটা রান করতেছি, আমি রিড হিসেবে এখানে রান করলাম, রাইট? রিড হিসেবে রান করেছি। আচ্ছা, কিন্তু আমি যদি এখানে সুইট বিট সেট করে দিতে পারি তাহলে কি হবে? তাহলে এই ফাইলটা যেই রান করুক না কেন এটা রুট হিসেবে রান হবে। দেন আমি যদি এই ফাইলটা রান করি তাহলে আমার আউটপুটে বলবে কি যে তুমি রুট। হ্যাঁ, কারণ কি ওই ওনার হিসেবে রান হবে সুইট বিট যদি থাকে, এসইউআইডি বিট থাকে। তো এটাই আমরা একটু প্র্যাকটিসে একটু ডিফারেন্টভাবে দেখবো। সেটা হচ্ছে প্রথমে আমরা এই কমান্ডটাকে নিব, Ctrl+Shift+C দিয়ে এই পুরো জিনিসটাকে আমরা কপি করে নিই, এই ফাইলটাকে আর কি, এই আইডি ফাইলটাকে আমরা কপি করে নিলাম। এটা কি অ্যাবসলিউট পাথ, রাইট? আমরা কিন্তু এই কনসেপ্টগুলো আগে শিখেছিলাম। সো Ctrl+Shift+R দিয়ে ডানে একটা টার্মিনাল ওপেন করলাম। এখন আমি কি করব,
সুডো সিপি, সিপি মানে কি কপি, আর সুডো দিলাম কারণ এটা আমার এলিভেটেড প্রিভিলেজেস লাগবে। ইউজার বিন আইডি, এই ফাইলটাকে আমি কপি করব, কপি করে ইউজার বিন ফোল্ডারের মধ্যেই আইডি কপি নামে সেভ করব। মানে আইডি কমান্ডের যে কাজ বা যা হচ্ছে সেম জিনিসটা আমি কপি করে এই আইডি কপি নামে আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি, সেম জিনিস। হ্যাঁ, ওকে, এটা আমি দিলাম, পাসওয়ার্ড দিলাম। নাও আমি যদি দেখি যে এই ফাইলটার কি অবস্থা, ls-al, ওকে, আমি এখানে দেখতেছি যে এই ফাইলের ওনারকে রুট, মানে একদম ফুল একটা কপি হয়েছে এক্স্যাক্টলি ওই ফাইলের একটা। সরি, এটা মনে হয় আমি আগে ক্রিয়েট করেছিলাম। লেট মি জাস্ট ডিলিট ইট, প্লিজ জাস্ট ইগনোর ইট। ওকে, জাস্ট ইগনোর ইট। ওকে, কন্ট্রোল এল। ওকে ওকে, সরি, আই এম ভেরি সরি। আমি জাস্ট আবার কপি করব, ঠিক আছে? সুডো সিপি স্ল্যাশ ইউজার স্ল্যাশ বিন স্ল্যাশ আইডি, রাইট? অ্যান্ড এটাকে আমি কী হিসাবে কপি করব? আইডি কপি নামে সেভ করব ওই একই ফোল্ডারের মধ্যে, ইউজার বিনের মধ্যে। তাছাড়া ইউজার বিনে কেন দিচ্ছি, কারণ হচ্ছে তাছাড়া কিন্তু ওই যে পাথ ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ফোল্ডারে দিতে হবে, তো আমি এই জন্য ইউজার বিনটাকেই দিলাম, সেম ফোল্ডারে রাখলাম আইডি কপি নামে। হ্যাঁ, এক্স্যাক্ট একটা কপি ক্রিয়েট হবে। সো আফটার রানিং দিস কমান্ড, এখন আমি যদি দেখি যে হ্যাঁ এই ফাইলটার কী অবস্থা, আমার কপি করে নতুন যে ফাইলটা ক্রিয়েট করলাম ls-l, দেন আমি দেখতেছি হ্যাঁ ইউজার বিন আইডি কপি নামে একটা ফাইল আছে, অ্যান্ড এই ফাইলের অনার হচ্ছে রুট, গ্রুপ রুট, অ্যান্ড এখানে রিড রাইট এক্সিকিউট, এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে আছে, এখানে যা ছিল তাই আছে, একদম এক্স্যাক্টলি কপি হয়েছে জাস্ট ফাইলটা। আচ্ছা, এখন আমি যদি আইডি কমান্ড, এই যে আইডি কপি কমান্ড রান করি, তাহলে কি হবে? ওই আইডির মতোই তো কাজ, তাই না? সে আমাকে কারেন্ট কি ইউজার হিসেবে আমি রান করতেছি সেটা আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ আমি এখানে রিড হিসেবে রান করতেছি। আচ্ছা, তো আমরা যদি এখানে সুইট বিট সেট করে দিতে পারি তাহলে কি হবে? আমি এই কমান্ডটাকে রুট হিসেবে রান করতে পারবো। তখন আমাকে বলবে যে তুমি রুট, আইডি কপি বললে দিলে কারেন্ট ইউজার বলবে যে তুমি রুট, কারণ কি ওই একটা কমান্ডের জন্য আমি রুট হয়ে যাই, রাইট? তো এটা করার জন্য আমরা যেটা করব, সুডো chmod user প্লাস s, অ্যান্ড এটা হচ্ছে কোন ফাইলের জন্য? এই পুরো অ্যাবসলিউট পাথ দিতে হবে। অ্যাবসলিউট পাথ কেন দিতে হবে? কারণ আমি তো এখন টেম্প ডিরেক্টরির মধ্যে আছি, বাট এই ফাইলটা তো আছে ইউজার বিন ডিরেক্টরির মধ্যে, যে আমি অ্যাবসলিউট পাথ এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমি ঠিক এই ls-l কমান্ডটা রান করি, দেন আমি দেখতেছি ওকে এটা এই ফাইলে এই যে সুইট বিট সেট হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু সুইট বিট ছিল না, যার কারণে যে ওই ফাইলটা রান করেছে, যেই বান্দা রান করেছে সেই বান্দার নামই এখানে দেখিয়েছে। আইডি মানে কে রান করতেছে, আমি কি হিসাবে আছি সেটা বোঝাচ্ছে। ঠিক এখন সুইট বিট যেহেতু আছে, এখন যেই এই ফাইলটা রান করুক না কেন সে রুট হিসেবে রান করবে। দেখি তো আমরা এটা কী হয়, আইডি কপি, সরি আমাকে ফুল পাথটা দিতে হবে, কপি পেস্ট ইট। ওকে, ইউজার বিন আইডি কপি। নাও আমি যদি দেখি হ্যাঁ আমি এখনও রিড হিসাবেই আছি, বাট আমি এখানে যদি ইফেক্টিভ ইউআইডি, এটা কি রুট, আগে কিন্তু এখানে কোনো ইফেক্টিভ ইউআইডি ছিল না, রাইট? এই যে এখানে কিন্তু কোনো ইফেক্টিভ ইউআইডি ছিল না, বাট এখানে ইউআইডি হয়ে গেল রুট। তার মানে আমি রুট হিসেবে অ্যাকচুয়ালি ইফেক্টিভলি আমি রুট হিসেবে এই ফাইলটাকে রান করেছি, বাট আমি লগ ইন করে আছি রিড হিসাবে, বাট আমি এই ফাইলটাকে রান করেছি রুটের প্রিভিলেজ নিয়ে, রুট হিসাবে পরিচয় দিয়ে। হ্যাঁ, সো দিস ইজ হাউ উই ক্যান ইউজ দ্য সুইট বিট। ওকে, এখন আমরা তো ইউআইডি দেখলাম, তাই না? কারণ কি আমরা ইউজারের ক্ষেত্রে সুইট বিট সেট করেছি তাই। আচ্ছা, ইউজারের জন্য সুইট বিট সেট করার পরে আমরা যখন যেই এক্সিকিউটেবলের ক্ষেত্রে সেট করেছি ওই এক্সিকিউটেবলটা আমি রান করার পরে আমাকে দেখাচ্ছে কি যে আমি ইফেক্টিভ ইউআইডি হচ্ছে আমার 0, এটা হচ্ছে রুট, মানে ইফেক্টিভলি আমি রুট হিসেবে রান করেছি। আচ্ছা, আর আমরা একটা কমান্ড একটু দেখি, আইডি দিলে কি আমার কি হয়, আমি কারেন্টলি কোন ইউজার হিসেবে আছি, রাইট? আচ্ছা, আর গ্রুপ আইডি আমার কত, রিড, এটা আমাকে দেখাচ্ছে। সো আইডি ড্যাশ জি, এটা দিলে আমাকে বলবে যে হ্যাঁ আমার গ্রুপ আইডি কত, এটা আমাকে দেখাচ্ছে। ওকে, সেম জিনিসটা এখানে হবে। এখন আমি যদি আইডি কপি ড্যাশ জি করি, আমাকে বলতেছে আপনি হলো 1001 গ্রুপের সদস্য, তার মানে 1001 মানে রিড গ্রুপ। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে গ্রুপের এখানে সুইট বিট সেট করে দিই,
সরি, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট। এই যে গ্রুপের এখানেও যদি আমি সুইট বিট সেট করে দিই তাহলে কি হয়ে যাবে, আমি ইফেক্টিভলি এই কমান্ডটা যখন রান করব তখন আমার ইফেক্টিভ গ্রুপ হয়ে যাবে এই যে ওনার গ্রুপ। ওনার গ্রুপটাকে রুট। ওকে, সো লেটস জাস্ট ডু ইট। এটা আমরা কীভাবে করব, সুডো chmod গ্রুপ প্লাস এস, গ্রুপের জন্য সুইট বিট সেট করতেছি, কোন ফাইলের জন্য, এই আইডি কপি ফাইলের জন্য। ওকে, জাস্ট রাইট। এখন আমি যদি ls ড্যাশ এল করি, আই ক্যান সি যে সরি ls ড্যাশ এল কোন ফাইলের জন্য, এই ফাইলের জন্য করতে হবে অবভিয়াসলি। সো এটা আমি কপি করে পেস্ট করলাম, দেন আমি এখানে দেখতেছি ওকে আমার ইউজারের ক্ষেত্রেও সুইট বিট আছে, আবার গ্রুপের ক্ষেত্রেও সুইট বিট আছে। তার মানে যে কেউ যখন এই ফাইলকে রান করবে তখন সে এই যে ইফেক্টিভ গ্রুপ হিসেবেও সে রান, ইফেক্টিভ গ্রুপ হয়ে যাবে তার কি, ওনার গ্রুপটাকে রুট এখানে এই ফাইলের জন্য। সো আমি যদি আবার এখানে আইডি কপি ফাইল রান করি, দেন আমি এখানে দেখতেছি ইউআইডি তো 0, এটা তো হবেই কারণ আমাদের সুইট বিট সেট করা আছে, ইউআইডিতে এসইউআইডি বিট আছে। আর এখানে আরেকটা দেখতেছি ইজিআইডি ইফেক্টিভ গ্রুপ আইডি, এটাও কিন্তু রুট হয়ে গেল। ওকে, আবার আমরা যদি এখানে এই যে আইডি কপি ড্যাশ জি দিই, দেন আমি দেখবো এখানে 0 দেখাচ্ছে। 0 মানে হচ্ছে আমি রুট গ্রুপ হিসেবে এটা রান করেছি। অথচ একটু আগেই কিন্তু আমি এই ফাইলটা যখন রান করেছিলাম তখন এখানে গ্রুপের জিওআইডি বিট সেট ছিল না, এই কারণে আমার এখানে 1001 মানে আমি রিড হিসেবে রান করেছিলাম, মানে এখানে কোনো ইফেক্টিভ জিইউআইডি ছিল না, অনলি ইফেক্টিভ ইউআইডি ছিল। বাট এখন ইফেক্টিভ জিআইডিও আছে। আর আমি যখন গ্রুপের দেখলাম তখন এটা দেখাচ্ছে 0 গ্রুপ, মানে হচ্ছে আমি রুট গ্রুপ হিসেবে রান করেছি। তো এই যে গ্রুপ আইডিতে তো আমরা ফাইলের ক্ষেত্রে ইউজ করলাম, বাট গ্রুপ সেট জিআইডি এটা ডিরেক্টরির ক্ষেত্রেও ইফেক্টিভ। যেমন আনি নিউ ফাইল অন এ ডিরেক্টরি ক্রিয়েটেড ইনসাইড এ ডিরেক্টরি উইথ সেট জিআইডি ইনহেরিটস দ্য গ্রুপ ওনারশিপ অফ দ্য প্যারেন্ট ডিরেক্টরি, নট দ্য ক্রিয়েটরস মেইন গ্রুপ। আচ্ছা, নর্মালি যখন যে কোনো একটা ইউজার একটা ফাইল ক্রিয়েট করে তখন অ্যাকচুয়ালি কী হয়, আমি সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি। সো ধরা যাক আমি এখানে টাচ test2 নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। আমি যদি ls ড্যাশ এল করি, দেন আমি দেখতেছি test2 ফাইলটার ওনারকে রিড, গ্রুপকে রিড। ওকে, সো এটা হওয়ার কারণ কি, কারণ আমি রিড ইউজার হিসেবে এই ফাইলটা ক্রিয়েট করেছি, এই জন্য এটা হয়েছে। কারণ রিড হচ্ছে ইফেক্টিভলি রিড গ্রুপের সদস্য, এই জন্য তার গ্রুপ হয়ে এসেছে রিড, আর ওনার তো রিডই হবে। সো এটা এখানে হলো। আর আমরা এটা কোন ডিরেক্টরির মধ্যে ফাইলটা ক্রিয়েট করেছি, /temp ডিরেক্টরির মধ্যে। তো /temp ডিরেক্টরির আমি যদি ls -l /temp ডিরেক্টরির পারমিশনটা দেখি, ওকে সরি /l/temp ডিরেক্টরির পারমিশনটা দেখি, এখানে রিড রাইট এক্সিকিউট কোনো সুইট বিট নাই, রাইট, বা সেট জিআইডি বিট নাই, আর এটা একটা ডিরেক্টরি অবভিয়াসলি। আচ্ছা, এখন আমি একটা জিনিস একটু ট্রাই করার জন্য দেখানোর জন্য ট্রাই করি। ধরা যাক আমি সিডি এটা দিলে আমি কোন ডিরেক্টরিতে যাব, হোম ডিরেক্টরিতে যাব। ওকে, অ্যান্ড আমি যদি ls-l করি, দেন আমি এখানে দেখতে পাই যে আমার হ্যাকফোর্স বিডি নামে একটা ফোল্ডার রয়েছে, অ্যান্ড এই ফোল্ডারটাতে রিড রাইট এক্সিকিউট পারমিশন দেওয়া আছে। সো আমি চাচ্ছি এখানে এটা একটা ডিরেক্টরি ক্ষেত্রে আমি এখানে একটা গ্রুপের ক্ষেত্রে এই যে এই রিড রাইট এক্সিকিউট গ্রুপের ক্ষেত্রে আমি এখানে সুইট বিট সেট করে দিতে চাচ্ছি এইখানে। তো করার আগে আমি একটা কাজ করি, করার আগে আমি হচ্ছে সিডি home/hackwordspd, এখন আমি যদি এখানে ls করি, আমি দেখতেছি এখানে ওকে দুইটা ফাইল আছে। আমি এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে টাচ কমান্ড দিয়ে। ফাইলটার নাম ধরা যাক ttt। ওকে, তো এই ফাইলটা আমি কি ইউজার হিসেবে ক্রিয়েট করলাম, রিড ইউজার হিসেবে ক্রিয়েট করলাম। সো আমি যদি ls-l করি, দেন আগে আমি দেখতেছি ttt ফাইলটার ওনার হচ্ছে রিড, অ্যান্ড রিড যেহেতু রিড গ্রুপের সদস্য তাই এখানেও রিড এসেছে, রাইট। অ্যান্ড হ্যাকফোর্স বিডি যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারটা এইখানে
ফোল্ডারের এটা একটা ডিরেক্টরি, যেটা একটা ফোল্ডার, আর এখানে গ্রুপের ক্ষেত্রেও কোনো সুইট বিট সেট করা নাই। এ কারণে যেই এখানে ফাইল ক্রিয়েট করেছে তার নামেই সেটাই গ্রুপ এখানে হয়েছে। বাট এখন যদি আমরা একটা কাজ করি, আমরা যদি এই গ্রুপের ক্ষেত্রেও সুইট বিট সেট করে দিই এই ফোল্ডারের ক্ষেত্রে, দেন কি হবে? ধরা যাক আমরা এটা করব কিভাবে, chmod গ্রুপ প্লাস সুইট, কার জন্য? হ্যাকফোর্স বিডি এই ফোল্ডারের জন্য। এখন যদি আমি ls-l করি, আমি দেখব হ্যাকফোর্স বিডির জন্য এই যে গ্রুপের এখানে সুইট বিট সেট হয়েছে। এখন যদি আমি এখানে কোনো একটা নতুন ফাইল ক্রিয়েট করি, রিড ইউজার হিসেবে নতুন একটা ফাইল ক্রিয়েট করি, ধরা যাক সেটা হলো tt2। এখন যদি আমি ls-l করে দেখি, tt2 ফাইলটার ওনার হচ্ছে রিড অ্যান্ড গ্রুপটা হচ্ছে রিড। আচ্ছা, এটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে হ্যাকফোর্স বিডির গ্রুপ হচ্ছে রিড। ওকে, সো হ্যাকফোর্স বিডির ওনারটাকে আমি চেঞ্জ করে দিই, sudo chown read and group owner হবে root হ্যাকফোর্স বিডি ফোল্ডারের জন্য। আমরা তো বুঝতেছি আই হোপ, কারণ হচ্ছে আমরা তো এটা শিখেছিলাম আগে যে কিভাবে ওনারশিপ চেঞ্জ করতে হয়, রাইট? ইউজার হচ্ছে এটা আর গ্রুপ ওনার হচ্ছে রুট। এখন যদি আমি ls-l দিয়ে এই জিনিসটা দেখি, এই যে আমার হ্যাকফোর্স বিডি ফোল্ডারের এখন ওনার গ্রুপ হচ্ছে রুট। এখন যদি আমি এখানে নতুন করে ফাইল ক্রিয়েট করি tt3, দেন ls-l করি, নাও আই ক্যান সি যে tt3 ফাইলের ওনার হচ্ছে রুট। ওকে, বিকজ এখানে এই ফোল্ডারে গ্রুপে সুইট বিট সেট করা আছে। জিনিসটা যদি একটু ক্লামজি লাগে, প্লিজ জাস্ট প্র্যাকটিস ইট। ওকে, একবার প্র্যাকটিস করলে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, জাস্ট ট্রাই ইট অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ওকে এরকম কিছু একটা হয়েছে, দেন চ্যাট জিপিটিতে যে কী বুঝি নাই সেটা আমি আস্ক করি, দেন আই উইল গেট এ 1-to-1 টিউটর অ্যান্ড হি উইল টিচ মি ওকে আমার কোথায় ভুল হচ্ছে। আমার কাছে যেটাই মনে হচ্ছে সেটাই আমি চ্যাট জিপিটিকে বলবো, সে আমাকে বলে দিবে আমার কোথায় বুঝতে ভুল হচ্ছে। দিস হাউ উই ক্যান লার্ন। আর যদি একটু বেশি ওভারওয়েলমিং লাগে, তাহলে আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করার পরে নেক্সট লেসনে যাব। ওকে, কখনো আটকায় থাকবো না, কোনো এক সময় পরবর্তীতে এই জিনিসটা আবার বুঝতে পারবো। যদি কোনো কনসেপ্ট খুব বেশি এরকম কঠিন মনে হয়, দেন উই ক্যান ফলো দিস স্ট্র্যাটেজি। সো উইথ দিস আই থিঙ্ক আমরা তো স্টিকি বিটের এক্সাম্পল অলরেডি শিখেছিলাম। স্টিকি বিটটা /temp ডিরেক্টরিতে থাকে, অ্যান্ড ওইখানে স্টিকি বিট সেট করা থাকলে ওনার বাদে অন্য কেউ কোনো ফাইলকে ডিলিট করতে পারে না, ওই ফোল্ডারের আন্ডারে কোনো ফাইলকে অন্য কেউ ডিলিট করতে পারে না। এটা আমরা প্র্যাকটিক্যালিও দেখেছিলাম। সো দ্যাটস ইট ফর দ্য লেসন অফ ফাইল পারমিশন ইন লিনাক্স।